চলো বাচ্চারা, কথা না, চ্যাপ্টার 8-এর উপরে আমরা বেশ কিছু প্রবলেম এখানে দেখছি। চলো কয়েকটা প্রবলেম করি, যতটুকু আমরা দেখছি তার উপরে প্রবলেম করব, তারপরে বাকি কনসেপ্টটা পরে আমরা চ্যাপ্টার শেষ করব প্রবলেম করে। তো এখন দেখো স্যার, এখানে প্রথম যে প্রশ্নটা বলতেছে খুবই সিম্পল একটা প্রশ্ন, বলছে সরল চন্দিত গতিতে চলমান, সরল চন্দিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার দেওয়া আছে 0.01 মিটার, কম্পাঙ্ক দেওয়া আছে 12 হার্টজ। কম্পাঙ্ক মানে আমাদের এফ দেওয়া আছে, এফ জানা থাকলে আমাদের কি জানা যায়? ওমেগা জানা যায়। কারণ আমাকে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওমেগা। এখানে যতগুলো সূত্র আছে তার মধ্যে কৌণিক কম্পাঙ্ক আসে, কম্পাঙ্কের কোনো কাজ নাই, খুব একটা কাজ নেই কম্পাঙ্কের সূত্রগুলোতে। তো আমরা মনে মনে এটা আমি কিন্তু মুখস্থ করে ফেলতাম কোনো অঙ্ক করার সময়। আচ্ছা, এই চ্যাপ্টারে কম্পাঙ্ক দেওয়া আছে মানে আলটিমেটলি আমার কি বের করতে হবে? কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। তারপর বলছে বস্তুটির এত সরণে বেগ কত, সরণ দেওয়া আছে, এই সরণের জন্য বেগ আমাকে বের করতে হবে। তো সরণ আর বেগের মধ্যে সম্পর্ক সূচক সূত্রটা কি তোমাদের মনে আছে স্যার? বেগ যদি বের করতে চাই সরণ থেকে কি করতাম আমরা? বিস্তার রুটু, সরি আমি মনে হয় একটু ভুল করতেছি, আমরা কি করব? ইরেজার, ইরেজার কি ছিল বলে দেখি স্যার। এই বেগের সূত্রটা কি ছিল? √2 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল কি? ওমেগা এই না, ওমেগা √2 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই যে ফর্মুলাটা মুখস্থ লিখতে হবে, বাস আর কিছু না। তোমাদের এখানে সরণ থেকে বেগ বের করতে বলছে, সরণ দেওয়া আছে, সরণ থেকে যখন বেগ করতে চাই সরণ বেগের সম্পর্ক আমরা লিখে অঙ্কটা করে ফেলবো। তো তোমাদের সবার সামনে শীট আছে, ভ্যালুগুলো আমি জিজ্ঞেস করলে সরাসরি বলতে থাকবে একটা একটা করে। তো চলো আমরা ফেরত চলে যাই আমাদের স্লাইডে। এখন আসো, আমাকে এক্স দেওয়া আছে, এক্স এর মান এখানে, এখানে সরণ এক্স ইকুয়াল টু কি বলে দেওয়া আছে স্যার? 0. সরণ 0.05 0.005 মিটার। এরপর আর কি আছে স্যার? আর কি কি দেওয়া আছে? বিস্তার, বিস্তার বিস্তার ইকুয়াল টু 0.01 মিটার, রাইট? তারপর কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 12 হার্টজ। এটা আমাদের 1 নম্বর প্রবলেম। এখন আমাদের কৌণিক কম্পাঙ্ক লাগবে, কম্পাঙ্ক দিয়ে কোনো কাজ নাই, সবগুলো সূত্রের মধ্যে কৌণিক কম্পাঙ্ক আছে। তো কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা কি করব? বা পর্যায়কাল দেওয়া থাকলে আমরা কৌণিক কম্পাঙ্কে চলে যাব। এটার জন্য আমাদের কি করতে হবে? 2πf, তাহলে 2π ইন্টু 12, দ্যাট ইজ 24 পাই। ওকে, রেডিয়ান পার সেকেন্ড হিসেবে লিখো স্যার। এখন সুতরাং আমরা বেগ ইকুয়াল টু কি করতে পারি? বেগ v ইকুয়াল টু ওমেগা √2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগার মান কত দেওয়া আছে স্যার? ওমেগার মান দেওয়া আছে হচ্ছে স্যার, মানে বের করছি আর কি আমরা, 24 পাই √2। এর ভ্যালু কত স্যার? মাইনাস এক্স এর ভ্যালুটা কত স্যার? 0.005 স্কোয়ার। হিসাব করে ফেলো স্যার, হিসাব করলে কি আসে দেখো। ক্যালকুলেট করে তাদের আমাকে আনসার বলো। তোমাদের শীটের মধ্যে অলরেডি উত্তর দেওয়া আছে, উত্তরটা আসবে 0.65 মিটার পার সেকেন্ড। (0.65 মিটার পার সেকেন্ড। ঠিক আছে বাচ্চারা? হইল?
যদি হয়ে যায় আমরা দ্রুত নেক্সট অঙ্কে চলে যাব। আমরা কিন্তু আজকে মানে মোটামুটি 8 পর্যন্ত করব আর কি, হ্যাঁ 8 পর্যন্ত করে মানে এরপরে আমরা নেক্সট টপিকের প্রবলেমগুলো দেখে তারপরে বাকি সলিউশন করব। 8 পর্যন্ত করে একটু হাত চালু করতেছি। এগুলো ধরো এমসিকিউতে চলে আসবে, দুবধাপ এগুলো ধরো ভার্সিটির অ্যাডমিশনে এমসিকিউতে চলে আসবে, একেবারে সহজ সূত্র তোমাদের মাথার মধ্যে চলে আসতে হবে ধুমধাম। অঙ্ক দেখার সাথে তোলা হয়েছে সবার, তোলা হয়ে গেলে এদিকে দেখো, মানে অঙ্কের প্রশ্নে তাকাইলে তোমার মাথায় চলে আসতে হবে স্যার এখানে আমার কি কি দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দিয়ে আমার কোনো কাজ নেই, আমার লাগবে গণিত কম্পাঙ্ক, তারপর স্মরণ দেওয়া আছে, স্মরণ আর বেগ, স্মরণ থেকে বেগ বের করতে বলছে, স্মরণ বেগের সম্পর্কটা আমরা লিখে ফেলবো, বাস শেষ। মাথার মধ্যে এটা চিন্তা করতে হবে। আস্তে আস্তে তো বুঝাই ফেলছি আগে, বললাম আস্তে আস্তে বললে এই যে বিস্তার দেওয়া আছে আমাদেরকে, কম্পাঙ্ককে নিয়ে যেতে হবে কৌণিক কম্পাঙ্ক, এই কৌণিক কম্পাঙ্ক আর এটা আমাদের ওয়েপন, আর দেওয়া আছে স্মরণ, বের করতে হবে বেগ, স্মরণ বেগের সম্পর্ক, তার মধ্যে লাগে বিস্তার আর কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, একদম এত আস্তে আস্তে চিন্তা করলে কিন্তু আবার অঙ্ক হবে না। ভেরি গুড, হ্যাঁ নর্মাল স্পিডে আমি কথা বলতে পারি না। আমার যে ইয়াটা আছে সেট আপ করতে চাইলে তোমাকে হয় 0.75 যেতে হবে, নাহলে 1.5 যেতে হবে, মাঝখানে কিছু নেই। হ্যাঁ আসো, সরল চন্দিত গতিতে স্পন্দিত একটি বস্তু কণার স্মরণের সমীকরণ দেওয়া আছে। এই স্মরণের সমীকরণের সাথে তোমরা পরিচিত না? এই সমীকরণটা কার, কোন ধরনের স্মরণ, কোন ধরনের বস্তু স্মরণ? এটা হচ্ছে সরল দুলন গতি বা সরল স্পন্দন গতি, এই জন্য তো লিখে দিচ্ছে সরল ছন্দিত গতিতে, সরল স্পন্দন গতি, সরল ছন্দিত গতি, সরল দুলন গতি, সবগুলো সেম কথা। ঠিক আছে, এখন আমাদেরকে এখানে কি করতে হবে, এটার সমীকরণ আমাদেরকে দিয়ে আমাকে বলছে কি সরল চন্দিত কণাটির বেগের রাশিমালা বের করো। এটা ঢাকা বোর্ড 2025 সালে আসছে। বেগ স্মরণের থেকে বেগের রাশিমালা প্রুফ আমরা দেখি নেই, প্রুফও চলে আসে। ডিফারেন্সিয়েশন, সিম্পল ডিফারেন্সিয়েশন দিয়ে তোমরা অঙ্ক করে ফেলতে পারবা না। আচ্ছা এটা মনে হয় আমি এখানে পাশেই ছোটোখাটো করে দেখা দিতে পারি। সো এক্স ইকুয়াল টু যদি আমাদেরকে এক্স ইকুয়াল টু যদি আমাদেরকে কি দেওয়া থাকে, এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে দেখি বলো তো স্যার, এ সাইন ওমেগা, এ সাইন ওমেগা টি মাইনাস π/4, এটুকু বলে দিচ্ছে না স্যার? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি বেগ পেয়ে যাব। সময়ের সাপেক্ষে একবার অন্তরজ করো, তাহলে আমরা কি পাবো, এ পাবো সাইন, এটাকে করলে যদি ওমেগা কস ওমেগা টি মাইনাস π/4, এটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের নিয়ম। এটা ইকুয়াল টু, সুতরাং বেগ হয়ে গেছে, বেগ ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি মাইনাস π/4, একেবারে বেসিক। বাইরে কোথায় আসছে এইটা, এটা কি জন্য আসছে, ডিফারেন্সিয়েশন এতদিন করানোর পরেও আমরা বলছিলাম কি চলক কি এখানে টি না, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি না, টি এর যদি কোনো সহগ থাকে সেটা বাইরে গুণ করতে হয় না, পেনাল্টি দিতে হয় না একটা, হ্যাঁ ইন্টিগ্রেশন হলে ভাগ করতে হয়, ডিফারেন্সিয়েশন হলে গুণ করতে হয়, বাস শেষ। এই জন্য তো বলি ডিফারেন্সিয়েশনটা ভালো মতো করে ফেলবা, ইন্টিগ্রেশন আসলে ডিফারেন্সিয়েশনের সাথে মাথা গুলে যাবে যদি ডিফারেন্সিয়েশন মুখস্থ করে না ফেলো। ঠিক আছে, এটা বুঝছো স্যার? এটারে আবার তোমাকে যদি ত্বরণের সমীকরণ বের করতে বলতো তাহলে এটা আবার ডিফারেন্সিয়েট করবা, করে কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, মানে ওমেগা টি মাইনাস π/4 চলে আসতো। সেই 3টা লাইন করলে কিন্তু তোমাকে 2 নম্বর দিয়ে দিচ্ছে, দেখছো কয়ের জন্য 2 নম্বরের জন্য প্রশ্নটা আসছে, বোর্ডে আসছে দেখে তুলে রাখছি। এই ধরনের প্রশ্ন যে দিবে সেটা আমি কল্পনা করতে পারি নাই। যারা একটু হলেও দেখে রাখছে তারা পারছে বাসায়, মানে ওইখানে পরীক্ষার হলে গিয়ে। ঠিক আছে, যারা দেখে নাই তারা ঠিকই ভুল করে চলে আসছে। সো 2 তোমরা বাসে করে ফেলবা, বা এখনই চাইলে নোট তুলে রাখতে পারো, তোমরা নিজেরা করতে পারি, এগুলো খুব সিম্পল জিনিস। 3-এ চলে আসে, আমরা সময় নষ্ট না করি। 3-এ বলতেছি কি দেখো, তৌফিক পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে 3.5 কেজি ভরের একটি গোল লোহার বলকে তারের প্রান্তে আংটায় ঝুলিয়ে দিয়ে দোল দিল। তার মানে মোট কথা হচ্ছে একটা সরল দোলকের মতো একটা ব্যবস্থা সৃষ্টি করলো। দেখলো যে
এটি প্রতি সেকেন্ডে 3 বার স্পন্দিত হয়, প্রতি সেকেন্ডে 3 বার। এটা কি দেওয়া আছে বলো তো আমাদেরকে? একক সময়ে কতবার দুলবে, এটাকে কি বোঝায় আমাদের? কম্পাঙ্ক বোঝায়। ভেরি গুড। এটাকে কি বোঝায়? একক সময়ে যতটা স্পন্দন সেটাই হলো কম্পাঙ্ক। তাহলে তোমার কম্পাঙ্ক দেওয়া আছে, এই শব্দটা তোমাকে মাথায় বের করে নিয়ে আসতে হবে স্যার। প্রতি সেকেন্ডে 3 বার, এটা মানে হচ্ছে কি এফ। ভর্তি পরীক্ষার জিনিসগুলোতে কিন্তু এইভাবে দেবে, সরাসরি কম্পাঙ্ক বলে দিবে তোমাদেরকে, প্রতি সেকেন্ডে এতবার। সংজ্ঞাটাকে তাই মাথায় রাখতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ বিমল। ঠিক আছে, 2 টাকার একটা প্রাণ মিল্ক ক্যান্ডি কিনে খেয়ে ফেলেও, ঠিক আছে? আচ্ছা, স্মরণ হচ্ছে, আচ্ছা এখন কি পাওয়া যায় 2 টাকা দিয়ে? হ্যাঁ, রাইট। 2 টাকা কোনো চকলেট পাওয়া যায় কিনা আমি জানি না আসলে। না না, সেন্টার ফ্রেশ এখন 2 টাকা নাই। আমার 2 টাকা করে ফেলছে। নাইস। দেখো তাহলে স্মরণ দেওয়া আছে আমাদেরকে, আর এ দিয়ে নিশ্চয়ই আমাদেরকে এখানে বিস্তার বোঝাচ্ছে, ঠিক আছে স্যার? সো এ দেওয়া আছে মানে আমাকে বিস্তার দেওয়া আছে, সেন্টিমিটার এককে দেওয়া আছে, আরো শিওর হয়ে বুঝে গেলাম যে বিস্তার দেওয়া আছে। 2টা প্রশ্ন এখানে মধ্যে বলছে, একটা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত স্মরণকালে বস্তুটির বেগ কত। স্মরণকালে বস্তুটির বেগ কত? আর এরপরে বলছে উল্লেখিত স্মরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের কত গুণ হবে। ক্রিয়ারত বল বস্তুটির ওজনের কত গুণ হবে। তাহলে ক থেকে শুরু করি আমরা। অনেক কিছু দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, বস্তুটার ভর এম দেওয়া আছে, স্মরণ আমাদেরকে এক্স দেওয়া আছে, বিস্তার এ দেওয়া আছে, সবই দেওয়া আছে আমাদেরকে কম বেশি। এফ দেওয়া থাকলে তো নিশ্চয়ই জানো, এফ থেকে আমরা ওমেগা বের করে ফেলবো। বারবার এই কথাটা বলতেছি, চ্যাপ্টারে সবসময় মাথায় রাখবো, এফ দেওয়া আছে মানে আমরা ওইখান থেকে ওমেগা বের করে ফেলবো। সো উদ্দীপক উল্লেখিত স্মরণকালে বস্তুটির বেগ বের করো, এটা তোমরা অলরেডি আগে করছো, ঠিক আছে? ক করতে পারবা? ভেরি গুড। তোমরা স্মরণ জানো, স্মরণ থেকে কম্পাঙ্ক দিয়ে তোমরা কি বের করে ফেলতে পারো, কম্পাঙ্ক এবং বিস্তার দিয়ে বেগ বের করে ফেলতে পারো। খ নম্বরে দেখো, উল্লেখিত স্মরণের জন্য বস্তুর উপর ক্রিয়ারত বল বস্তুর ওজনের কত গুণ হবে। ক্রিয়ারত বল ওজনের কত গুণ হবে সেটাই তোমাদেরকে বের করতে বলা হয়েছে স্মরণের জন্য। স্মরণের জন্য ক্রিয়ারত বল। আচ্ছা চলো আমরা তাহলে ওই অঙ্কটাই করি। স্মরণের জন্য ক্রিয়ারত বল, বল মানে আমরা কি জানি স্যার? দেখো, বল মানে আমরা জানি -kx, এটা মনে রাখবা। স্মরণের জন্য বল, সরল স্পন্দন গতি, সরল দুলন গতি, সরল ছন্দিত গতি, যাই বলুক না কেন, বলের সূত্র হচ্ছে এই একটাই স্মরণের জন্য। তো স্মরণ আমাকে দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে একটু দেখো। সেটা 3 নম্বর প্রশ্ন না? 3-এর খ, রাইট? 3-এর খ আমাকে কি কি দেওয়া আছে? স্মরণ বাংলা লেখাগুলো লিখতেছিলে তোমরা পরীক্ষাতে লিখবা। কত দেওয়া আছে স্মরণ? 0.05 মিটার হবে, সেন্টিমিটার দেওয়া আছে মনে হয়, রাইট? ওখানে বিস্তার কত দেওয়া আছে আমাদেরকে? বিস্তার আমাদের লাগবে না, আমাদের আসলে এখানে কি কি লাগবে দেখো, কে বের করতে হবে। কে এর একটা ভ্যালু আছে, কে এর ভ্যালু হচ্ছে তোমার m ওমেগা স্কোয়ার। আমি তোমাদেরকে বলছিলাম, রাইট? কারণ ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতাম মনে আছে? √k/m। হ্যাঁ, তো কে ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার মুখস্থ রাখবা। m এর মান আমাদেরকে দেওয়া আছে, m কত দেওয়া আছে বলো? 3.5 কেজি। ভেরি গুড, 3.5। আচ্ছা, ওমেগা কত দেওয়া আছে বলো? ওমেগা দেওয়া নেই না? আচ্ছা, ওমেগা ইকুয়াল টু আমরা এখানে লিখে ফেলি আগে, তাহলে ঝটপট করে 2πf লিখে ফেলি, ইকুয়াল টু 6π লিখে ফেলবো। তাহলে 6π হোল স্কোয়ার লিখবো স্যার। কত আসে বলো? কিছু একটা তো আসবে, ওই ভ্যালুটা এখানে বসাই দিবা, অঙ্ক হয়ে যাবে স্যার। একশো 126 পাই স্কোয়ার আসছিল মনে হয় নাকি স্যার? 126 পাই স্কোয়ার ইন্টু 0.05, এটা যদি আমরা করি মাইনাস কত আসবে? 62.178 নিউটন দাও। ওজন দেখো, এটার ওজন বের করতে ওয়েট
ডাব্লিউ ইকুয়াল টু mg। m কত 3.5 ইন্টু 9.8। সুতরাং কার কার অনুপাত বের করতে বলছে? উপরে কোনটা আছে, নিচে কোনটা আছে বলো। উল্লেখিত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের কত গুণ হবে, যার সাথে তুলনা করছে তাকে নিচে ভাগ দিতে হবে। 62.178 ডিভাইডেড বাই 3.5 ইন্টু 9.8 কি আসে? বলো কি আসে? 3.6 আসে? 1.8 আসছে। কোথাও কি কোনো ভুল করছি আমরা? তোমরা কোথাও ভুল করছো কিনা দেখো স্যার। আনসারে তো 3.6 দেওয়া আছে, এটা 1.8 কেন হয়ে গেল? নাইলে ওদের উত্তরে ভুল থাকতে পারে, কোনো সমস্যা নেই স্যার। তোমরা একটু ক্রস চেক করে দেখো ওদের উত্তরে কোনো জায়গায় ভুল আছে কিনা। কোনটা ঠিক আছে? ওটা ঠিক আছে। 126 পাই স্কোয়ার ইন্টু 0.05 মাইনাস 62.178 রাইট। তাহলে ঠিক আছে স্যার, 1.80 হবে এটা তাহলে ওদের এখানে উত্তরের মধ্যে কোনো একটা জায়গায় ভুল আছে আর কি। ওকে, আমাকে এখানে বলছে কি উল্লেখিত সরণের জন্য। সরণ তো স্যার আমাদের 5 সেন্টিমিটার। এখন আমার যেটা মনে হচ্ছে এটা কি জানো, ওরা বিস্তারের জন্য বের করে ফেলছে মনে হয়। বুঝতে পারছো? হ্যাঁ, বিস্তারের জন্য করলে অবশ্যই দ্বিগুণ আসবে, বাট উল্লেখিত সরণের জন্য বের করতে বলছে আমাকে। তো উল্লেখিত সরণ তো স্যার ওইটা 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো যারা আনসার করছে আনসার করতে গিয়ে ভুল করছে, এটা হতে পারে। ওকে, এইবারে আসো স্যার 4 নম্বর প্রবলেমটা চলে যায় স্যার। হয়নি? তুলে নাও। বললাম তো ওরা ভুল করছে ওইটাই। ও 4 নম্বরে মনে হয় বরিশাল বোর্ডে এটা চিত্র ছিল। চিত্রগুলো আমার এখানে দেওয়া যায় না, সবগুলো বাদ দিয়ে ফেলে। তারপরও বরিশাল বোর্ড, তোমরা একটু বসো আমি দেখি এটা চিত্রটা কি ছিল। আচ্ছা, বরিশাল বোর্ডের চিত্রটা, আচ্ছা 4-এর জন্য যে চিত্রটা আছে সেটা হচ্ছে তোমাদের ওই শক্তির যে চিত্রটা আছে না সেটা দিয়ে দিচ্ছে। এ বাচ্চাটা তুলাই গেছে না? আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে চিত্রটা বুঝাই দিই, চিত্রটা কেমন ছিল। হ্যাঁ, দূর না, আমরা এখানে থাকি। দেখো, এই বেশি কথা বলতেছো তোমরা, এত কথা বললে হবে না। এদিকে দেখো, এইখানে আমরা ওই যে শক্তির চিত্র আঁকছিলাম মনে আছে? শক্তির 2টা লাইনের মাঝখানে এই যে মাঝখানে 0 দেওয়া ছিল, এইভাবে উঠতো একটা, এইভাবে করে একটা আসতো শক্তি, মনে আছে? জাস্ট ওই চিত্রটা দিয়ে দিছে, একটা গতিশক্তি একটা বিভব শক্তি। বলছে চিত্রে সরল দোলন গতিসম্পন্ন বস্তুর
লেখচিত্র দেখানো হলো। তাহলে বস্তুর বিস্তার কম্পাঙ্ক এবং বাকি সব কিছু আদার্স বলে দিচ্ছে। হ্যাঁ, সো এরকম একটা চিত্র এঁকে দিচ্ছে। আমরা তো জানি এটা হচ্ছে প্লাস এ অবস্থান আর এটা হচ্ছে আমাদের মাইনাস এ অবস্থান। এখন তোমাকে দুইটা পজিশন এখানে দেখা আছে, একটা হচ্ছে কি a/2 অবস্থান, একটা হচ্ছে -a/2 অবস্থান। তোমরা কোনটা বিভব শক্তি গতিশক্তি জানো তো নাকি? হ্যাঁ, তো 4-এর জন্য জাস্ট এটা আমি তোমাদেরকে বলছিলাম না, এই ধরনের গ্রাফগুলো চিত্রে দিয়ে এটা হুদাই দিছে, মানে জাস্ট আরেকটা অংশ প্রশ্নের মধ্যে লাগবে, এই প্রশ্নটাতে লাগে না, এই জন্য এখানে দেওয়া হয়নি। জাস্ট এখানে তোমাকে বলছে কি এই অবস্থায় x = a/2 অবস্থায় বস্তুটির বেগ নির্ণয় করো, বস্তুটির বেগ নির্ণয় করো। তোমাকে যখন x দেওয়া আছে তখন তুমি কি বের করে ফেলতে পারবে না, বস্তুটার বেগ বের করে ফেলতে পারবে না? তোমাকে তো x দেওয়া আছে স্যার, x দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, ঠিক আগের মতোই অঙ্কগুলা চিত্র দিয়ে জাস্ট তোমাকে জিনিসগুলো একটু করার চেষ্টা করো। 4 নম্বরটা তোমরা করে ফেলে দেখি স্যার, একেবারে সহজ সেম প্রশ্ন, এই 1 নম্বর প্রশ্নটার মতোই, ওই 1 নম্বর প্রশ্নটাই তো আসলে ওই 1 নম্বর প্রশ্নটাই তো দেওয়া আছে আসলে, ঠিক আছে? জাস্ট এখানে বলার সময় একটু ডিফারেন্ট কেস ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করছে। বইয়ের অঙ্কই ছিল, বইয়ের অঙ্কটা বোর্ডে চলে আসছিল। একটা কলম দিয়ে তো না, আচ্ছা এরপরে তোমাদের এইটার সাথে একটা প্রবলেম ছিল, তোমরা একটা এক্সট্রা করে লিখে ফেলো তো স্যার দেখি। আমি মূলত ওই প্রবলেমটা তুলতে বলছিলাম, গ নম্বরটা তুলে বসে আছে, এটা তো এখানে আসেই। তোমরা জাস্ট একটু এই বরিশাল বোর্ডে 4-এর সাথে একটা এক্সটেনশন লিখো যে x = a/2 এবং x = a অবস্থানে বস্তুটির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কি? x = এই দেখো x = a/2 এবং x = a, এটাকে তোমরা 2 নম্বর দিয়ে লিখো 4-এর 2। x = a/2 এবং x = a অবস্থানে বস্তুটির যান্ত্রিক শক্তি নিত্যতা পালিত হয় কিনা। অবস্থানে বস্তুটির যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা কি হয় কিনা, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয় কিনা গাণিতিক বিশ্লেষণ করো। এইটা দিতে বলছিলাম, দিয়ে দিচ্ছে ওইটা। ক্লিয়ার স্যার? চিত্র কিন্তু আমাদের এটা। তাহলে দুইটা অবস্থান, একটা আমরা বুঝতেছি বিস্তার অবস্থা, একটা হচ্ছে তোমার বিস্তারের অর্ধেক অবস্থা। দুই অবস্থার জন্যই আমরা হচ্ছে স্যার প্রবলেমটা সলভ করব। শীটের মধ্যে একটু তুলে নেওয়া প্রশ্নটা, আমার মনে হয় শীটের মধ্যে একটু তুলে নিয়ে রাখলে ভালো হয়, 4-এর 2 হিসাবে করে তুলে নিয়ে রাখো। উত্তর কিন্তু আসলে পালিত হবে আর কি, অবশ্যই পালিত হবে। তোমরা জানো যে এখানে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনটেন করে চলে এই বস্তুটা। তোলা হয়েছে স্যার? তোলা হয়েছে সবার? ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা চলে যাই, মানে এই প্রবলেমটা সলভ করতে চলে যাই স্যার। আমাদের কি কি বিস্তার কম্পাঙ্ক সব কিছু দেওয়া আছে, সেই অনুসারে আমরা প্রবলেম করব। আমাকে মনে হয় আগে এটা কেটে দিতে হবে। তাহলে আমার কি কি দেওয়া আছে বলে দেখি স্যার। এখানে আমাকে দেওয়া আছে বিস্তার এ দেওয়া আছে কত, 0.01 মিটার। সরণ দেওয়া আছে, সরণটা আমরা এখন করব না। আর কি কি দেওয়া আছে দেখি বলো তো স্যার। কম্পাঙ্ক এফ দেওয়া আছে, এফ কত, 12 হার্টজ। এখান থেকে আমরা ওমেগা কত পাইছি, 24 পাই রেডিয়ান পার সেকেন্ড। এরপরে এগুলাকে ইউজ করে আমরা x = এটা 4-এর, এটা হচ্ছে 4-এর 2। ভিডিওতে সম্পূর্ণ আসতেছে?
হ্যাঁ কম বেশি সম্পূর্ণ আসতেছে। 4 এর 2, হ্যাঁ 4 এর 2, x ইকুয়াল টু a/2 অবস্থানে করো আগে স্যার। x ইকুয়াল টু a/2 অবস্থানে গতিশক্তি, এটাকে আমরা ক্যাপিটাল K1 বলবো স্যার। ক্যাপিটাল K1 ইকুয়াল, গতিশক্তি সূত্র কি শিখছি আমরা স্যার? সূত্র বলো। হাফ ইন্টু a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কে এটা কিন্তু স্মল কে, স্মল কে আবার হতে হবে। আচ্ছা স্যার কে এর মান তো স্যার আমরা বের করতে পারি নাই। এখানে কি আমাকে ভর দেওয়া আছে বস্তুর? বস্তুর ভর কি দেওয়া আছে? বস্তুর ভর মানে দেওয়া নেই নাকি? দেওয়া নেই। তাহলে আমরা এম ওমেগা স্কোয়ার এটা দিয়ে আপাতত এমটাকে অজানা রেখে দিয়ে অঙ্কটা করে আসবো। তো এই ফর্মুলাটা দিয়ে প্রত্যেকটা অংশ করব। যেমন ধরো এখানে আমরা হাফ লিখলাম, এমটা এম থেকে যাবে, ওমেগা স্কোয়ার মানে আমাদের কত হবে? 24 পাই স্কোয়ার। এ স্কোয়ার মানে 0.01 স্কোয়ার মাইনাস a/2 মানে হচ্ছে তোমার 0.005 স্কোয়ার। করো তো দেখি স্যার একটু। (0.005 স্কোয়ার করো স্যার, ক্যালকুলেশন করো, করলে গতিশক্তি পেয়ে যাবা। এরপরে পাবা বিভব শক্তি, এরপর বিভব শক্তি পাবা। বিভব শক্তি হচ্ছে তোমার ইউ লিখবা, U1 ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা বসাবো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। m/2 থেকে যাবে স্যার ওমেগা স্কোয়ার মানে 24 পাই হোল স্কোয়ার, আর এক্স এর মানে হচ্ছে তোমার 0.005 হোল স্কোয়ার। করো হিসেব করে যোগ করে বসাই দিবা, অঙ্ক অটোমেটিক মিলে যাবে। অঙ্কের মধ্যে অটোমেটিক ভ্যালু চলে আসবে। এটার কত আসছে বের করবা, এটার কত আসছে বের করবা। জাস্ট দেখানোর জন্য দেখানো এই প্রবলেমটা। কত আসছে এখানে? 0.31 m। এখানে কত আসছে? সিমিলার কেসে জাস্ট জিনিসটা হয়ে আসবে। 0.07 আর কিছু নেই। 0.7 পর কি আছে? 1068। তো 71 পর্যন্ত বলো, লিখলাম স্যার আমরা। তো দুইটাকে যোগ করে দাও, দুইটাকে যোগ করে দাও। সুতরাং এক্স মোট শক্তি আমরা লিখি মোট শক্তি E1 ইকুয়াল টু আমাদের কি হবে? ক্যাপিটাল K1 যোগ U1 কত আসে? 0.2131 প্লাস 0.071। ছোট আসছে এটা? হ্যাঁ এটা ছোট আসছে। যোগ করলে কত আসে? 0.2841 m। ঠিক আছে, আমি এখানে এমগুলো লিখি নাই, এম একটা ছিল স্যার এদের সাথে। এইটা একটা করে নিয়ে আসছো। এবার x ইকুয়াল টু এই অবস্থানের জন্য করতে পারবে না।
x = এই অবস্থানের জন্য কিন্তু তোমার ডেফিনেটলি গতিশক্তি শূন্য চলে আসবে। হ্যাঁ, এটা তুলে নিচ্ছি আমি, x = এই অবস্থানটা দেখা দিচ্ছি। দ্রুত তুলে নাও, একেবারে সহজ। নিত্যতার এগুলো আসলে দেওয়া মানে তোমাকে অঙ্ক একেবারে পানির মতো সহজ করে দিয়ে দেওয়া। লিখছো? ম্যাক্সিমাম দিচ্ছি, কয়েকটা ভিডিও আমার কাছ থেকে কোথায় হারাই গেছে, দুই একটা ছোটো ছোটো, দুইটা মনে হয় একটা ভিডিও আর একটা ভিডিও আংশিক। হ্যাঁ, হারাই যাওয়ার অনেক সময়। ম্যাক্সিমাম পেয়ে যাবা, তুমি টেনশন নিও না, সবগুলো পেয়ে যাবা। আসলে আপলোড দেওয়া আছে, নাম দেওয়া হয়নি, শুধু ঝামেলায় পরে বসে আছি, অসুস্থ হয়ে গেছি মাঝখানে। দেখো আমি পরে যাচ্ছি স্যার, আর এতক্ষণ বসে থাকার সময় নেই। তাহলে এবার আমরা x = a বিন্দুতে, অবস্থানে, বিন্দুতে বলতে কোনো কথা নেই, এখানে অবস্থান লিখছি। ইয়েস, অবস্থানে লিখো। x = a অবস্থান আমরা কি পাবো স্যার বলো? গতিশক্তি ক্যাপিটাল K 2 = কি পাবো? হাফ স্মল k a স্কোয়ার মাইনাস, এখানে আবার a স্কোয়ার হয়ে যাবে, রাইট? তো আবার যদি a স্কোয়ার হয়ে যায়, এটা তো আমাদের 0 চলে আসছে। এরপর আমরা বিভব শক্তি লিখবো। U2 = কি পাবো স্যার? হাফ, এইবারে সরাসরি ভেঙে লিখে ফেলি, m ওমেগা স্কোয়ার x স্কোয়ার হুইচ ইজ a স্কোয়ার। ওমেগার মান হচ্ছে তোমার 24 পাই হোল স্কোয়ার ইন্টু x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে তোমার a, এর মান কি তোমাকে দেওয়া আছে না স্যার? 0.01 স্কোয়ার। বসায় দাও, আনসার কি আগেরটার মতো সেম আসে কিনা? কত? 0.284, ওই অলমোস্ট সেম আর কি। এইটাতে তোমরা জাস্ট ভালো মতো যোগ করতে জানো না, দেখে কম বেশি হয়েছে আর কি। 4 এটুকুই বলো স্যার। সো আমাদের অলমোস্ট সেম আর কি। তার টোটাল এনার্জি, তাহলে মোট শক্তি আমাদের কি আসতেছে? কোনটা ইকুয়াল টু? E2 = U2 plus K2 which is 0.284 m. সুতরাং E1 = E2, অতএব যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল থাকবে। লাস্টের কমেন্টটা করতে হবে, লাস্টে কমেন্টটা না করলে ভুল হবে স্যার। অতএব যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল থাকবে। লিখছেন স্যার? আচ্ছা, 5 নম্বর প্রবলেমটাতে চলে যায় এখন স্যার। এটা তুলে ফেললে 5 নম্বর প্রবলেমটা চলে যায়। এখানে লাস্টে লিখে দাও স্যার, অতএব যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল থাকবে। সংরক্ষণশীল থাকবে না এমন কোনো কিছু হতে পারে কি না? কেন হবে সংরক্ষণশীল থাকবে না? অবশ্যই থাকবে, কারণ স্থিতিস্থাপক বস্তুর মধ্যে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা অবশ্যই থাকে।
ম্যাথ ভুল করছো তোমরা, তোমাদের সিলেবাস অন্তত এইটাই, তোমাদের সিলেবাসে ড্যাম পসিলেশন এগুলো কোনো ইয়া নেই, সমস্যা নেই। তো আমরা জটিল ইয়াতে না যাই, তোমাদের সিলেবাসের অংশটা আগে ভালো মতো করে বুঝো যে একটি আদর্শ সরল দোলন গতি সবসময় যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। 5 নম্বর প্রশ্নে আসো। এইদিকে দেখো সবাই, সরল চন্দ্রিত স্পন্দনে স্পন্দিত একটি কণার বিভব শক্তি 100 জুল, কণাটির সর্বোচ্চ বেগ কত? বিভব শক্তি দিয়ে দিচ্ছে, সেখান থেকে সর্বোচ্চ বেগ বের করতে বলা হয়েছে। চল আমরা এটা সলভ করি। বিভব শক্তি 100 জুল, কণাটির ভরও দেওয়া আছে আমাদেরকে, ভর 2 গ্রাম বলছে, বিভব শক্তি 100 জুল বলছে। চলো স্যার, ভর 2 গ্রাম, বিভব শক্তি 100 জুল, এটা আর করবো না। দুই গ্রাম বলছে নাকি স্যার? 0.0022 কেজি হবে না স্যার এটা? ওকে, আর কি দেওয়া আছে স্যার? বিভব শক্তি ক্যাপিটাল ইউ কত? 100। তা আমরা কি জানি? এটা 5 নম্বর প্রবলেম। আমরা জানি কি জানি? বলো কি জানি আমরা? u ইকুয়াল হাফ kx স্কোয়ার, রাইট? সর্বোচ্চ বেগের জন্য আমাকে কি লাগে? সর্বোচ্চ বেগের জন্য আমাকে, এখানে আমাকে কি দেওয়া আছে আসলে? ওয়েট, এখানে আমার কি দেওয়া আছে? একটি সরলচন্দ্র স্পন্দিত একটি কণার বিভব শক্তি, এটা দেওয়া আছে। কণাটির সর্বোচ্চ বেগ কত? কণাটির ওই অবস্থার বেগ বের করতে পারবো, সর্বোচ্চ বেগ। আচ্ছা, এটা মনে হয় সর্বোচ্চ বিভব শক্তিটাই। এখানে সমস্যা হচ্ছে কি, কিছু কিছু বইয়ের প্রবলেমে, এগুলো বই থেকে তোলা প্রবলেম, তো কিছু কিছু বইয়ের প্রবলেমে না একবারে শর্টকাট কথাবার্তা বলে দেওয়া থাকে। ঠিক আছে, বিভব শক্তি মানে এটাই শক্তি, এইখানে এই এক্সট্রা দিয়েই তোমাকে বেগ বের করতে হবে। যদিও এটা ওরা বুঝাতে চাচ্ছে হচ্ছে তোমার এটা বিস্তার অবস্থায় বিভব শক্তি, যখন বিস্তার অবস্থায় থাকে তখন বিভব শক্তি। ঠিক আছে, তো তখন সেভাবে বলে দেওয়া উচিত, না হলে এটার বিভব শক্তি এত, গতিশক্তি তো আমাকে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে তোমাকে এই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি পরীক্ষাতে থাকে না, বইয়ে থাকে। বই করছে কি, এটাকে এরকম করে জাস্ট বিস্তার অবস্থায় রাখছি, তখন বিভব শক্তি যেটা সেটাই মুখে বলে দিচ্ছে। তো এই প্রবলেমগুলো আসলে আংশিক প্রবলেম, এগুলো আসলে স্বয়ংসম্পূর্ণভাবে না বললে আমাদের অনেক কনফিউশন হয়ে যায়। যাই হোক, আমরা চলো এখান থেকে ঝটপট এটা বের করে নিয়ে চলে আসি, বেগটা বের করে নিয়ে চলে আসি। বিভব শক্তি দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছেন? আমি আরো বলে যাচ্ছি, সর্বোচ্চ বেগ বের করতে হবে স্যার। সর্বোচ্চ বেগ হচ্ছে তোমার কি, আমাদের v ইকুয়াল টু ওমেগা এ। তাহলে v ইকুয়াল টু যেহেতু আমাদের ওমেগা এ, আমাকে ওমেগা এ এর ভ্যালুটা বের করতে হবে, আর কিছু না স্যার। ওকে, তাহলে ওমেগা এ এখন আমাকে এটা যদি বিভব শক্তি বলে দেওয়া থাকে, বিস্তার অবস্থায় বিভব শক্তি হিসাবে বলে দেওয়া থাকে, তাহলে এটার জন্য আমরা সর্বোচ্চ বেগ কোথায় পাবো? বিস্তার অবস্থায় তো বেগ 0, সর্বোচ্চ বেগ কোথায় পাবো? সাম্য অবস্থায় গিয়ে পাবো। তখন আমাদের কত স্যার? তখন আমাদের বিভব শক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি। তাহলে এটাই যদি তোমাদের গতিশক্তি হয়ে যায় কে ইকুয়াল টু, তাহলে হাফ mv স্কোয়ার লিখতে পারবো। যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা থেকে এই বিভব শক্তিটা কি হয়ে যাবে স্যার? গতিশক্তি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটাকে 100 করে এইভাবে করে নিয়ে আসতে পারবো, কিন্তু অঙ্কটা একটা 3rd ক্লাস মানের অঙ্ক, বইয়ের মধ্যে এরকম 3rd ক্লাস অঙ্ক দিয়ে দিছে। সমস্যাটা এই জায়গায় যে বললাম বিস্তার অবস্থায় বিভব শক্তি বলে দিতে হবে, মানে হচ্ছে তোমাদের চলে গেছে, এই যে অঙ্ক দেখে চলে গেছে। তাহলে যেটা বলতেছিলাম স্যার আপনাদেরকে, আমাদের এই 5 নম্বর প্রবলেমটা
বিভব শক্তি বলতে এখানে আসলে বিভব শক্তি বলতে আসলে বোঝাচ্ছে কণাটির সর্বোচ্চ বিভব শক্তি বা বিস্তার অবস্থার বিভব শক্তি বা এই যে গতিশীল বস্তুটার বিভব শক্তি, ঠিক আছে? তো আমরা এটাকে বুঝে নিব এভাবে। ইউজুয়ালি তোমাদের প্রশ্নগুলোতে থাকবে না, তারপরে যেহেতু বইতে প্রবলেমগুলো দেওয়া হয়ে থাকে সেভাবে আমি অঙ্কটা তুলে রাখছি এবং তোমাদের করাই দিচ্ছি। তো দেখো স্যার, বিভব শক্তি ইউ ইকুয়ালটা আমরা এটা যখন সর্বোচ্চ বেগে চলে আসে তখন সেটা গতিশক্তি রূপান্তরিত হয়ে যায়, সর্বোচ্চ বেগে আসে সেটা গতিশক্তি রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং কে ইকুয়াল এখানে আমাদের 100 জুল চলে আসবে, এটা মানে হচ্ছে তোমার হাফ mv স্কোয়ার, এটা ইকুয়াল টু 100 জুল, ঠিক আছে? পরের ইয়াতে তুমি যদি করো হাফ ইন্টু ভর কত স্যার 0.002 ইন্টু বেগের মান কত স্যার বের করতে হবে, স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে পরের লাইনে যদি আমরা এটা দিয়ে ভাগ করি বি স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যায় 100 ডিভাইডেড বাই 0.001, এটা দিয়ে ভাগ করলে স্যার আমাদের মনে হয় 5টা আসে, রাইট? 5টা আসে। সো ভি ইকুয়ালটা আমাদের কত আসে বলে দেখি স্যার, 316.23 মিলছে উত্তর? বুঝছো? তাহলে বোঝাই যাচ্ছে যে এরা কিভাবে কি করে অঙ্ক করছে। এই অঙ্কগুলো আসলে আমাদেরকে একটু বুঝতে হবে স্যার, এই অঙ্কগুলো আমাদের একটু বুঝতে হবে। এখানে মূলত বিভব শক্তি বলতে এটার মানে সর্বোচ্চ বিভব শক্তিরে বোঝাচ্ছে। আবার যখন সর্বোচ্চ গতিবেগ বের করতে বলছে, সর্বোচ্চ গতিশক্তি কোথায় থাকে? সাম্যাবস্থায় থাকে। ভেরি গুড, মাঝখানে সাম্যাবস্থা থাকে। সাম্যাবস্থায় বস্তুটার বিভব শক্তি গতিশক্তি হয়ে যায়, সম্পূর্ণ বিভব শক্তিটা গতিশক্তি রূপান্তরিত হয়ে যায়। তো বিভব শক্তির মানটাকে আমরা গতিশক্তি হিসাবে লিখে তারপর অঙ্ক করে আসছি, কিন্তু প্রশ্ন বলাটা আসলে শুদ্ধ হয় নাই। ঝটপট তুলে ফেলছো স্যার। এরপরে দেখো স্যার 6 নম্বর, সরল চন্দ্রিত গতিতে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবা। সরল চন্দ্রিত গতিতে স্পন্দনশীল 0.1 কেজি ভরের কোনো কণার সরণের সমীকরণ তোমাকে দেওয়া আছে। বলছে সর্বোচ্চ বিস্তারে কণাটির উপর ক্রিয়ারত প্রত্যয়নী বল নির্ণয় করো। সর্বোচ্চ বিস্তারে প্রত্যয়নী বল, তো এখান থেকে তুমি বিস্তার বের করতে পারবা না? বিস্তার কত এখানে তো দেওয়াই আছে স্যার, কত দেওয়া আছে বিস্তার বলো দেখি স্যার? এই যে 0.1, সাবাস, এটা হচ্ছে আমাদের বিস্তার। বিস্তার যেহেতু দেওয়া আছে, এইটার জন্য আমাকে কি বের করতে বলছে? প্রত্যয়নী বল এফ বের করতে বলা হয়েছে স্যার। হ্যাঁ, প্রত্যয়নী বল, কিন্তু আমরা কি করি? শুধু কে এক্স লিখবো না, প্রত্যয়নী বলের জন্য মাইনাস কে এক্স লিখবো, রাইট? মাইনাসে লিখতে হবে, কারণ বলটা সরণের উল্টা দিয়ে কাজ করে। কে এর মান এখন তুমি কোথা থেকে পাবা? কে এর মান ঠিকই স্যার ওই যে এম ওমেগা স্কোয়ার এক্স দিয়ে করে ফেলবো অঙ্ক, বুঝতে পারছো স্যার? ওমেগা কোথায় পাবা? ওমেগা এর থেকে পাবা। ওমেগা কত আছে এখানে দেখো, ওমেগা ইকুয়াল টু 0.5 সম্ভবত 0.5 পাই, 0.5 পাই। তো তোমাদেরকে এখানে কি করতে হবে জানো? সমীকরণটা লিখবা, দেওয়া আছে কণাটির সরণের সমীকরণ এটা। এখান থেকে তুমি কি করবা? বিস্তার, কৌণিক কম্পাঙ্ক, আদি দশা এগুলো বের করে রাখবা। আদি দশা যদি এখানে লাগে নাই, কিন্তু কৌণিক কম্পাঙ্ক এবং বিস্তার লাগছে, বুঝতে পারছো? সরণের সমীকরণ থেকে কিন্তু আমরা এগুলো বের করতে পারি, কারণ সরণের আদর্শ সমীকরণটা ছিল হচ্ছে অনেকটা এমন যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখান থেকে তুলনা করে আমরা এ ওমেগা ডেল্টাগুলো বের করে নিয়ে আসবো। এ ওমেগা ডেল্টাগুলো ইউজ করে আমাদের করতে হবে। প্রত্যয়নী বল আমরা সবসময় মাথায় রাখবো, বল যদি বের করতে বলে, সরল চন্দ্রিত গতি সরল দোলন গতির বল যদি বের করতে বলে মাইনাস কে এক্স, কে এর মান সরাসরি জানা নাই, তাহলে এম ওমেগা স্কোয়ার বসাই দিব। কে এর সূত্র এম ওমেগা স্কোয়ার বসাই দিলাম আর এক্স লিখলাম, বুঝছেন? ঠিক আছে, তো 6 নম্বরটা বাছাই করতে পারবেন? জাস্ট এটাকে কি করবেন? এটা সমীকরণ লিখবেন একেবারে। যদি আপনারা একটু গুছাই গাছাই লিখতে চান তাহলে এটাকে লিখবেন, এটাকে 1 নম্বর সমীকরণ দিবেন, তারপরে লিখবেন নিচে যে 1 নং সমীকরণকে সরণের সরল চন্দ্রিত স্পন্দন গতির আদর্শ সমীকরণ এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টার সাথে তুলনা করে পাই একটা লিখবেন, ওমেগা ইকুয়াল এ ইকুয়াল ডেল্টা ইকুয়াল, এগুলো সবগুলো লিখে ফেলবেন। ঠিক আছে, লেখা হয়ে গেলে অটোমেটিক অঙ্ক শেষ। ক্লিয়ার? তো 6 আপনারা পারবেন। সরল চন্দ্রিত গতিতে গতিশীল একটি বস্তুর বিস্তার 0.5 মিটার
দোলনকাল 2 সেকেন্ড, বেগ দেওয়া আছে 1.1, বেগ দেওয়া আছে 1.11, বস্তুটির সরণ কত? এই দেখো বেগ বিস্তার, এটা পারবা? 7 নম্বরটা কি করতে পারবা তোমরা? বিস্তার দেওয়া আছে, দেখো স্যার ওয়েট, বিস্তার দেওয়া আছে আমাদেরকে, বিস্তার দেওয়া থাকা মানে আমাদেরকে এ দেওয়া আছে, দোলনকাল মানে আমাকে টি দেওয়া আছে, বেগ মানে ভি দেওয়া আছে, বের করতে হবে এক্স। স্যার ভি এক্সের সম্পর্ক একটাই, চ্যাপ্টার অঙ্কগুলো সহজ এই জন্যই, ভি এক্সের সম্পর্ক একটাই, এতক্ষণ পর্যন্ত যা অঙ্ক করে আসছে সবগুলোতেই একটাই করে আসছে স্যার, ভি এক্সের সম্পর্ক একটাই, ওটা করতে গেলে ওমেগা লাগবে, ওমেগা কে দিবে আমাকে এখানে? টি থেকে আসবে 2π/t, ভেরি গুড। আমি বলছিলাম তোমাদেরকে টি থাকুক এফ থাকুক দুইটা থেকেই ওমেগা চলে আসা যায়, বা একজন থেকে আরেকজন বের করা যায়, তিনজন একটা, কিন্তু কি একে অপরের অন্য চেহারা অন্য রূপ, ঠিক আছে? একজনকে কল করলে আরেকজন চলে আসে। সো টি আমাকে বলবে যে ওমেগা কত হবে, টি থেকে আমরা ওমেগা বের করে ফেলবো 2π/t করে, তারপর বিস্তার দেওয়া আছে, ভি বের দেওয়া আছে, এক্স বের করতে হবে, প্লাস মাইনাস দিয়ে আমার এখানের মধ্যে চলে আসবে। তো এই দেখো স্যার প্লাস মাইনাস দিয়ে আমার এক্স এর মান চলে আসছে যেহেতু এক্স স্কোয়ারের। এরপর আমাদের লাস্ট থাকে হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দন, স্পন্দনশীল 0.5 কেজি ভরের কণা সাম্যাবস্থা হতে 0.015 মিটার টেনে ছেড়ে দিলে এটি 0.12 মিটার বিস্তারে দোলে। কণার দশা ধ্রুবক বের করো, কণার দশা ধ্রুবক বের করো। কণার দশা ধ্রুবক যদি বের করতে হয় তাহলে আমাকে যে আদি সরণটা একটু দেখতে হবে স্যার। আদি সরণটা আমাদেরকে এটা দেওয়া আছে, দেখো আমি তোমাদেরকে এরকম একটা প্রবলেম গত ক্লাসে করাইছি, ঠিক আছে স্যার? আদি সরণটা আমাদের দেওয়া আছে, দেখো এতটুকুতে আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ছেড়ে দিচ্ছি কতটুকুতে? এইটা যে অবস্থায় ছেড়ে দিচ্ছি ওটাই আদি সরণ, ঠিক আছে? সাম্যাবস্থা থেকে এত দূরে আমরা ছেড়ে দিচ্ছি, তার মানে ওটাই আদি সরণ। আর বিস্তার আমাকে আলাদা করে বলে দিচ্ছে, তো তোমরা এখান থেকে বিস্তার, আদি সরণ এবং আদার্স জিনিসপাতিগুলো বসায় নিয়ে কণার দশা ধ্রুবক বের করে ফেলতে হবে। দশা ধ্রুবক মানে কি জানো স্যার? আদি দশাটাকেই দশা ধ্রুবক বলে, এটা মনে রাখবা, এটার জন্য প্রশ্নটা দিছি। দশা ধ্রুবক মানে আদি দশা, দশা ধ্রুবক মানে হচ্ছে তোমার আদি দশা, ঠিক আছে? দশার ভিতরে যেই ধ্রুবক আমরা ওমেগা টি প্লাস ডেল্টা বলি না স্যার দশাকে, তো দশার ভিতরে যেই ধ্রুবক তার নাম আদি দশা ধ্রুবক, বুঝতে পারছো? অথবা আদি দশা, বুঝতে পারছি নাকি পারি নাই? তো এই শব্দটা খেয়াল করার জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখানের মধ্যে আদি সরণটাকে একটু অন্যভাবে বলে দিচ্ছে, তোমরা সেইভাবে ধরে অঙ্কটা করে ফেলবা। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে স্যার। 8 পর্যন্ত আমরা করলে আজকে মানে মোটামুটি যথেষ্ট হবে। তারপরে নেক্সট অঙ্কগুলোর জন্য আমরা কনসেপ্টগুলো পড়ে নেক্সট অঙ্কগুলো করব, ঠিক আছে স্যার? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।